সকলকে ধন্যবাদ। এখানে রেল পরিবারের মধ্যে ইস্টার্ন, সাউথ ইস্টার্ন, মেট্রো, নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিএলডব্লিউ, সিএলডব্লিউ সমস্ত ধরনের লোকরাই এখানে আসতে পারেন। সিএলডব্লিউর লোকও একজন আছেন, তিনি আসেননি। নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের লোকজনও আছেন, তারা কেউ আসতে পারেননি। তো সকলে তো আসা সম্ভব নয়। আমরা তার জন্য এই গোটা অনুষ্ঠানটাকে ক্যামেরাবন্দি করছি। আমার বন্ধু সৈকত মল্লিক, ও পুনা ফিল্ম ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর, মাঝে মাঝে পড়াতে যায়, তাছাড়াও পুনার ছাত্র ছিল। ও আমার অনুরোধ ফেলতে পারেনি, নাহলে ও হয়তো এই ধরনের কাজ করে না। যাই হোক, ও এসছে। তো যাতে গোটা প্রোগ্রামটাকে আমরা ধরে রাখতে পারি, তারপরে ও এডিট করে ছোট করে যাতে ফোনের মধ্যে দিয়ে চলতে পারে, ভারী না হয় ফাইলটা, সেসবও ব্যবস্থা করে দেবে। তখন আমরা এটা গ্রুপে দিয়ে দেবো, যাতে যারা আসেননি তাদের পক্ষে সুবিধা হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে চলমান দূরভাষটা একটু নিষ্ক্রিয় করে রাখো। তো আমরা রেল পরিবার যেটা হয়েছে, পাভেলদা বললেন 2020 সালে 2রা অক্টোবর থেকে শুরু হয়েছে। তারপর টুকটুক করে আজকে প্রায় 250 জন মেম্বার হয়ে গেছেন। তারপরে আমরা এটা ভাবছি যে আর কত দূর যাওয়া যায়। রেল পরিবারের কোনো সাংগঠনিক বা সেইভাবে আইনগত কোনো ফরমেশন হয়নি, সেটা ভবিষ্যতে হতেও পারে। কিন্তু আপাতত আমরা রেল পরিবারের যারা চাকরি করেন এবং যারা অবসরপ্রাপ্ত সকলকার মধ্যে একটা এক্সচেঞ্জ যাতে হয়, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যাতে আমাদের সুখ দুঃখ সমস্ত ছোটোখাটো জিনিসগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারি, এবং আর কি সুযোগ সুবিধা আমরা রেল কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা পান, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বা এক্সচেঞ্জগুলো করতে পারি। তো এই মুহূর্তে আমাদের কাছে যেটা সবচেয়ে অ্যালার্মিং, সবচেয়ে কনসার্ন, সেটা হচ্ছে যে আমাদের চিকিৎসার পরিষেবা বা আমাদের চিকিৎসার অধিকার, রেল কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারীদের চিকিৎসার অধিকার। এই অবসরপ্রাপ্ত রেল কর্মচারী এবং রেল কর্মচারীদের চিকিৎসার অধিকার সম্পর্কে প্রত্যেকেই কিছু না কিছু জানেন। প্রত্যেকটা রেল কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারীদের মধ্যে কি ধরনের পারসেপশন আছে, সেটা কি, ব্যাপারটা কি, এটা নিয়ে একটা সুন্দর বক্তব্য রাখতে পারবেন একটু পরে আমাদের অন্যতম আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়েছে তার একজন অন্যতম মেম্বার শ্রী অশোক দেব। তো অশোকদা বলবেন যে কিভাবে মানে একটা কর্মচারীদের ভেতরে কি ধারণা থাকে, সেই ধারণাটা উনি 2-4 কথা বলবেন। তো আমরা এই রেল পরিবার থেকে ফার্স্ট মিট হয়েছিল 15ই ফেব্রুয়ারি কয়লাঘাটায়। তখন আমরা তারপরে ঠিক করলাম যে আমরা একটা আসলে জিনিসটা কি, তথ্যটা কি, রেল পরিবারের বা রেল কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুযোগ সুবিধাটা আদৌ কি বা কতটা, আমরা কি জানি বা কি চলছে, কি হচ্ছে, সেগুলো সম্বন্ধে একটু সম্যকভাবে আমরা আগে তথ্য সংগ্রহ করি। তার কারণটা হচ্ছে আমরা দেখেছি যে আমাদের যারা বিশেষ সুবিধা নেন রেলের হসপিটালগুলো থেকে, তারা কিন্তু পেয়ে যান। উঁচু উঁচু চাকরি করেন যে সমস্ত লোকজন আছেন রেল অ্যাডমিনিস্ট্রেশনে, তারা কিন্তু ঠিকঠাক মতো তাদের চিকিৎসা পেয়ে যান এবং ওই রেল হাসপাতালেই পান। কিন্তু পাই না কিন্তু তারপরে সমস্ত অফিসাররা নন, কিন্তু একেবারে উঁচু সারির অফিসাররা সেগুলো পেয়ে যান। এমনকি একটা জেলুসিল অবধি লোকাল পারচেস করতে হয় তার জন্য, মানে সেই জেলুসিলটাও কিনে দিতে হয় রেলকে, মানে তিনি কিনতে পারেন না। এইরকম তো দেখা গেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত ব্যাপারটাই উল্টো। আমার মা 2 বছর আগে ভর্তি হয়েছিলেন ডিআর সিংয়ে,
মায়ের এত বেশি টোটাল কাউন্ট উঠে গেছিলো। তখন আমি ডাক্তারকে বললাম যে এই ভদ্রমহিলা কি আইটিইউতে পাওয়ার যোগ্যতা নেই? তখন উনি বললেন হ্যাঁ আছে, আপনার কি চেনাশোনা আছে? মানে বুঝুন, ডাক্তার ঠিক করতে পারছে না যে কার চিকিৎসা কোথায় হবে। মানে যে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, যে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, যে জুনিয়র ডাক্তারটা, সে ঠিক করতে পারছে না। সে বলছে বড় সাহেবকে বলুন বা দেখুন। আমি বললাম আমার মা যদি মারা যায় তখন ডেথ সার্টিফিকেটটা কি আপনার বড় সাহেব লিখবে? তবে না, সেটা আমরা লিখব। তবে তো এই ঘটনাগুলো ঘটছে রেল হাসপাতালের ভেতরে। উপযুক্ত ওষুধ পাওয়া যায় না, লোকাল পারচেজ করলেও অনেকক্ষণ টাইম লাগতে হয়। তারপর সমস্ত ডিপার্টমেন্ট নেই, অথচ দারুণ ইনফ্রাস্ট্রাকচার রেলের ছিল সমস্ত হসপিটালগুলোতে, বিশেষ করে সেন্ট্রাল হসপিটালগুলোতে দারুণ ইনফ্রাস্ট্রাকচার ছিল। তপন সিংহ হসপিটাল টালিগঞ্জে একটা 10তলা 12তলা বিল্ডিং করেছে, তো ওখানে 30টা বেডও নেই। সেখানে কি হচ্ছে, সেই বিল্ডিংয়ে নতুন নতুন যন্ত্রপাতি ওই রকমভাবেই পড়ে আছে, প্যাকড অবস্থায় পড়ে আছে, ওগুলো আর আনপ্যাকড হয় না। এই অবস্থা থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আমরা কি করব। আমরা তখন ঠিক করলাম আমরা একটা তথ্য অনুসন্ধান করব, তার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম করা হলো। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 জন ছিল, তো 6 জন আছি। তার মধ্যে অহিরঞ্জন ঘোষ মেট্রো রেলের এজিএস ছিলেন এবং এখন মেট্রো রেলের পেনশনার্স অ্যাসোসিয়েশনের জিএস অহিরঞ্জন ঘোষ, তাপস সাহা ইস্টার্ন রেলের, এবং অশোক দে সাউথ ইস্টার্ন রেলের, অসিত বরণ কুণ্ডু সাউথ ইস্টার্ন রেলের, সুব্রত রায় সাউথ ইস্টার্ন রেল এবং আমি উত্তান বন্দ্যোপাধ্যায় সাউথ ইস্টার্ন রেলের। আমরা এই 6 জন মিলে একটা টিম করেছিলাম। সেই টিম করে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং শুরু করব ঠিক করলাম। ফ্যাক্ট ফাইন্ডিংটা কতগুলো পর্বে হবে এটা ঠিক করলাম। প্রথম পর্বটা হচ্ছে এটা যে আমরা উমিদ কার্ড যে পেয়েছি, উমিদ কার্ডের যেসব টাই আপ হসপিটাল রেল প্রশাসন করে রেখেছে, সেই টাই আপ হসপিটালের কিছু বাছাই করা হসপিটাল, যেমন 20টা হসপিটাল আমরা বেছেছি, সেই 20টা হসপিটালের বাছাই করা হসপিটালগুলো পেয়ে আমরা আমাদের তথ্যগুলো জানবো যে উমিদ এখানে অ্যাপ্লাইড কিনা, উমিদের জন্য ভর্তি হওয়া যায় কিনা, ইমার্জেন্সি পেশেন্ট এলে তাকে ভর্তি করবে কিনা, এমার্জেন্সি পেশেন্ট আসার পর তার ভর্তি যদি হয়েও বা থাকে তার অ্যাপ্রুভালটা তাকেই নিতে হবে না, তারাই রেল প্রশাসনকে জানিয়ে নিয়ে নেবে সেটা। এবারে এমার্জেন্সি ছাড়া যদি কোনো রেফারেল হসপিটালে কেউ যায় তার চিকিৎসা হবে কিনা এটা। এই সমস্ত ধরনের খুঁটিনাটি যত ধরনের উমিদকে কেন্দ্র করে এবং রেফারেল হসপিটালগুলোকে কেন্দ্র করে আছে, এই সমস্ত ধরনের তথ্যগুলোকে আমরা জোগাড় করেছি 20টা হসপিটাল ঘুরে। আমরা গত 1 মাস ধরে লাগাতার কাজ করেছি এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তার মধ্যে আমরা 6টা মিটিং করেছি, 3টে ফিজিক্যাল মিটিং, 3টে অনলাইনে মিটিং করেছি। তারপর আমরা গিয়েওছি 1-2 জায়গায় এবং টেলিফোনিক কল, এই সমস্ত করে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি। দ্বিতীয় পর্বে আমাদের কাজ হচ্ছে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার যেগুলো টাই আপ হয়েছে বিভিন্ন রেলের সঙ্গে, রেল প্রশাসনের সঙ্গে। অ্যাকচুয়ালি রেলের সঙ্গে টাই আপ কথাটা এখন আর বলবো না, এখন বলবো সেন্ট্রাল হসপিটালগুলোর সঙ্গে টাই আপ। মানে আমি সাউথ ইস্টার্ন রেলে চাকরি করেছি, কিন্তু আমার কার্ডটা আছে ইস্টার্ন রেল বিআর সিংয়ে। কাজেই বিআর সিংয়ের সঙ্গে টাই আপ যেখানে যেখানে আছে আমি পেশেন্ট হিসেবে কিন্তু সেই জায়গাতেই যেতে পারি। সাউথ ইস্টার্ন সেন্ট্রাল হসপিটালের সঙ্গে যাদের টাই আপ আছে সেই সব হসপিটালে আমি কিন্তু যেতে পারি না। কাজেই এখন থেকে আমি বলবো বিআর সিং হসপিটালের সঙ্গে টাই আপ, গার্ডেন রিচ সেন্ট্রাল হসপিটালের সঙ্গে টাই আপ, অর্থোপেডিক হাওড়া হসপিটালের সঙ্গে টাই আপ এবং তপন সিংহ মেট্রো রেলওয়ের সঙ্গে টাই আপ। এই সমস্ত টাই আপ যে সমস্ত হসপিটালগুলোর সঙ্গে আছে, কর্পোরেট প্রাইভেট হসপিটালস, তাদের মধ্যে বহু হসপিটাল কমন আছে। সেই কমন হসপিটালগুলোকে আমরা বেছে 20টার মতো করে আমরা করেছি। এটা প্রথম পর্ব, ওই কাজটা শেষ হয়েছে, সেটা নিয়ে আজকে বলছি। দ্বিতীয় পর্ব আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আমরা টার্গেট করছি। প্রায় সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমরা যাব, গিয়ে আমরা তথ্য সংগ্রহ করব। তৃতীয় পর্বে যেটা করব সেটা হচ্ছে রেলের হাসপাতালের জিনিসগুলো কি।
অনেকে মনে করেন যে আমার টাই আপ আছে আমরিতে বা অ্যাপোলো ক্লিনিক্যালসে বা অমুক হসপিটাল তমুক হসপিটালে কোঠারিতে, তাহলে বোধহয় আমার চিকিৎসাটা খুব ভালো করে হবে। কিন্তু আমার মনে হয় যে রেল হাসপাতাল, সরকারি হাসপাতাল, তার যা সেট আপ, তার যা ইনফ্রাস্ট্রাকচার, সেটা যদি ডেভেলপ করা যেত। কি ডেভেলপ করা নেই সেখানে হচ্ছে সুপার স্পেশালিটি বা স্পেশালাইজড বহু ডিপার্টমেন্ট নেই, অথচ ডাক্তার আসে, তারা মাঝে মাঝে আসে, তারা কনসালটেন্ট, বাইরের ভিজিটিং ডাক্তার আসে এবং সেখানে ঠিকঠাক মতো চিকিৎসা হয় না। যেমন সাউথ ইস্টার্ন রেলওয়ে সেন্ট্রাল হসপিটালে কারোর যদি নি রিপ্লেসমেন্ট অপারেশন করতে হয়, সেখানে কিন্তু নি রিপ্লেসমেন্ট অপারেশন হয়, কিন্তু সেখানকার ডাক্তার নেই। তখন বাইরের ডাক্তার এসে সেখানে নি রিপ্লেসমেন্ট অপারেশন করে, এবং কোনো একটা পেশেন্ট যদি বাইরের ডাক্তারের উপর নির্ভর করে ওখানে নি রিপ্লেসমেন্ট করেন, তাহলে সেই যে অপারেশনটা করলো তারপরে উনি কবে আবার টার্ন আপ করবেন, মাঝখানে ওনার কিছু টিম যা ইনস্ট্রাকশন দিয়ে যান সেই অনুযায়ী চলে। ফলে এখানে কিন্তু রেসপন্সিবিলিটির একটা প্রশ্ন আসে। যদি পেশেন্টটা খারাপ হয়ে যায় বা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, তখন কিন্তু রেসপন্সিবিলিটি শোল্ডার করার মতো কাউকেই পাবে না পেশেন্ট বা পেশেন্ট পার্ট। তো সেইগুলো আছে। বিভিন্ন ডিপার্টমেন্টে সময় মতো ওষুধ পাওয়া যায় না, সেইগুলো আছে। সমস্ত ওষুধ এমনকি লোকাল পারচেজের জন্যও বেশ কয়েক দিন কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়, সেগুলো আছে। হাসপাতালের স্টাফ অপ্রতুল, হাসপাতালের সমস্ত রেঞ্জের সমস্ত স্পেশালিস্ট ডাক্তাররা নেই, তারা ডাক্তারি করবে না, তারা গাদা গাদা ফাইল দেখবে, এরকম একটা অবস্থায় চলে গেছে। এছাড়াও অন্য অনেক কিছু অসুবিধাগুলো আছে, সেগুলোর কি অবস্থা সেইগুলোকেও আমরা জানব। এই তিনটে পর্ব, পুরোটা প্রথম পর্ব একদম ইনিশিয়াল একটা মানে ফেজ 0 যদি বলি, সেটা হচ্ছে যত রকম কাগজপত্র আমরা পেয়েছি, আমাদের কাছে যত রকম কাগজপত্র এসেছে সেগুলোকে আমরা স্টাডি করেছি। রেলওয়ে বোর্ডের অর্ডার, রেলওয়ে বোর্ডের বিভিন্ন চিঠিপত্র, জোনাল রেলগুলোর সঙ্গে কার কোথায় টাই আপ হয়েছে এবং তাদের মৌ চুক্তির কিছু কাগজপত্র, টাই আপ কীভাবে হবে, তার কি নীতি নির্ধারণ হওয়া উচিত, সেইগুলো আমরা জোগাড় করেছি। সব জোগাড় করতে পারিনি, বেশ কিছু জোগাড় করেছি। সেই যেগুলো জোগাড় করেছি সেগুলো কিন্তু সব একে একে ফেজ ওয়াইজ আমরা কিন্তু রেল পরিবারে দিয়েছিলাম। আপনারা যদি একটু স্ক্রল করে 1 মাস আগের পুরনো স্ক্রল করে দেখবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা ওখানে কিন্তু পোস্ট করে দিয়েছি। তাও বললে আবারও বারবার পোস্ট করে দেবো। এইবারে আমরা সেইটা ফেজ 0, ফেজ 1 হচ্ছে এই সমস্ত 20টা হসপিটালের খোঁজ খবর নেওয়া। ফেজ 2 হচ্ছে আমরা সমস্ত ডায়াগনস্টিক সেন্টার এবং ইনভেস্টিগেশন সেন্টার যেগুলো আছে সেগুলো থেকে খোঁজ খবর নেওয়া। ফেজ 3 হচ্ছে রেলের নিজস্ব হাসপাতালগুলোতে খোঁজ খবর নেওয়া। তারপরে আমরা ঠিক করব যে আমরা কি করব, তখন আমরা অসুখটা ধরতে পারবো অনেকটা আসলে কি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের প্ল্যান, এটা বললাম। এবার যেটা কাজ করেছি সেটা হচ্ছে অদ্ভুতভাবে ফেজ 0-তে চলে যাই, যে আমরা যেগুলো নিয়ে স্টাডি করেছি উমিদ কার্ড নিয়ে। সেই স্টাডি করার ব্যাপারটা হচ্ছে উমিদ কার্ড নিয়ে যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট তার টাই আপ হসপিটালগুলোতে যায়, তাহলে তাকে ভর্তি করতে বাধ্য। রেলওয়ে বোর্ডের অর্ডার 16/6/2021-এর চিঠি, এবং সেই মোতাবেক একটা মৌ চুক্তি কীভাবে হবে, তার এগ্রিমেন্টটা কোন শেপে হবে, সেই ডিজাইনিংটা করেছে 21 সালেরই নভেম্বর মাসে। ঠিক আছে, সেইগুলো জোনাল রেলওয়েগুলোতে পাঠিয়ে দিয়েছে, প্রোডাকশন ইউনিটগুলোতে পাঠিয়ে দিয়েছে। জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিট তার মেন সেন্ট্রাল হসপিটালগুলোতে কার সঙ্গে কিভাবে টাই আপ হবে সেগুলো তারা ওই ডিজাইনের ভিত্তিতেই ঠিক করেছিল। সেখানে বলা আছে যে কোনোভাবে কোনো এমার্জেন্সি পেশেন্টকে ফেরত পাঠিয়ে দেওয়া যাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কোনো এমার্জেন্সি পেশেন্টকে ফেরত যেমন পাঠিয়ে দেওয়া যাবে না। এবার তাহলে এমার্জেন্সি মানে কি? এমার্জেন্সি মানেটা হচ্ছে 20টা পয়েন্ট আছে। সাধারণভাবে জেনে নিন, অত ডাক্তারি পয়েন্টগুলো বলছি না, পারকিউটিনাস, ট্রান্সলুমিনাল, করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি এগুলো বলছি না, কিন্তু এইটুকু বলছি
যে মোটামুটি হার্ট অ্যাটাক, হার্টে ব্লক, সিভিএ বা সেন্ট্রাল ভাস্কুলার অ্যারেস্ট যাকে বলে, সেন্ট্রাল ভাস্কুলার অ্যারেস্ট বা স্ট্রোক, বা ব্রেনে যদি স্ট্রোক হয়, বা কারুর যদি কোনোভাবে তার ভাস্কুলার ব্লক হয়, মানে রক্ত সংবহনতন্ত্রে কোনো জায়গায় যদি কোনো ব্লক হয়, অ্যাক্সিডেন্ট হয়, বিষ খায়, নানান রকমভাবে হঠাৎ যদি কেউ অজ্ঞান হয়ে পড়ে, এইগুলো প্রায় 20টা মতো আছে তাদের এমার্জেন্সি বলছে রেল বলছে যে তাকে তুমি ভর্তি করে নাও এমার্জেন্সি বলে। আগাম 24 ঘন্টার মধ্যে তুমি অ্যাপ্লাই করবে যে এরকম একটা পেশেন্ট এসছে, তার উমিদ নাম্বার দেখি যে এইরকম তার উমিদ নাম্বার, এই জায়গায় কিন্তু ভর্তি হতে পারে, তার সে কোয়ালিফাইড এবং তার উমিদ নাম্বার এই, সে ভর্তি করেছি আমরা, তার এই ফাইন্ডিংস পাওয়া গেছে। রেল যদি মনে করে যে এটা সত্যিই এমার্জেন্সি কেস, তাহলে রেল বলবে গো অন, তুমি একে চিকিৎসা করো। এই টাকাটা রেল পেমেন্ট করবে এবং পেশেন্টের জায়গা থেকে পুরোটাই ক্যাশলেস হবে। রেল যে টাকাটা পেমেন্ট করবে সেটা কিন্তু সিজিএইচএস রেটে। সিজিএইচএস রেটটা কম রেট, যে কোনো মার্কেট রেটের থেকে 30%, কোথাও 25%। কেন এত কম রেটে তারা ক্যাটার করছে? এটার পেছনে অন্য যুক্তি আছে, সামাজিক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে সামাজিক কারণ, মানে এটা নয় যে রেলের বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য সেক্টরে এইসব হসপিটালগুলো সুযোগ সুবিধা দিচ্ছে কম পয়সায়, তার কাছে ক্যাশলেস হচ্ছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন সেই টাকাটা দিচ্ছে। তো এটা এই কারণে নয় যে তাকে কম পয়সায় করে দিয়ে তার চিকিৎসার কোয়ালিটি কমে যাচ্ছে, তা না, সেটা হয় না, সেটা হওয়া সম্ভব না, সব সিস্টেম ওরকম হয় না। আসলে কারণটা হচ্ছে কি এটা, যে তাকে থ্রেট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রেল অ্যাডমিনিস্ট্রেশন যে আমারটা করো, নাহলে তোমার ঝাঁপ বন্ধ করে দেবো, তাও করতে পারবে না। এটা স্টেট গভর্নমেন্ট হলে করতে পারতো, সেন্ট্রাল গভর্নমেন্ট হলে করতে পারবে না। ঝাঁপ বন্ধ করতে পারে একমাত্র স্টেট গভর্নমেন্ট, কারণ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, এটা এই আইনটা স্টেট গভর্নমেন্টের আইন। স্টেট গভর্নমেন্ট ইচ্ছে করলে তার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের জায়গা থেকে তার এমবার্গো যদি না মানে, তাহলে সে তার ঝাঁপ বন্ধ করে দিতে পারে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট পড়ে না। তার কারণ হচ্ছে হেলথ ইজ এ স্টেট ম্যাটার। পুলিশ যেমন একটা স্টেট ম্যাটার, হেলথটাও কিন্তু স্টেট ম্যাটার। হেলথ কখনো সেন্ট্রাল ম্যাটার নয়। তাহলে এটা কেন করে? এটা নিয়ে প্রচুর পর্যবেক্ষণ বা অনুসন্ধান করে আমাদের যেটা বোধ হয়েছে সেটা হচ্ছে এটা করে যে কর্পোরেট হসপিটালগুলোতে 100% পুরো বুকড হয়ে যায় না, কখনোই যায় না। সব সময় কিছু না কিছু বেড খালি থাকে, এবং খালি থাকা বেডের পেছনেও যে মেনটেনেন্স কস্ট হয় সেটাও অনেক বেশি। সেইটাকে কিছুটা রিকভারি করা যায় যদি এই ট্রিটমেন্টটা এদের দেওয়া যায়। কিন্তু তাহলে এবার প্রশ্ন উঠছে, খুব এমার্জেন্সি পেশেন্ট এলো এবং তার দরকার হলো আইটিইউতে ভর্তি হওয়া, আর সেখানে ওপেন মার্কেট থেকে একটা পেশেন্ট এলো একই কেস, তাকে আইটিইউতে ভর্তি হওয়া। আইটিইউতে একটা বেড মাত্র খালি আছে, তাহলে কাকে প্রেফারেন্স দেবে? সেখানে কিন্তু আইন মোতাবেক যে এগ্রিমেন্ট কপি, তাতে বলা হয়েছে রেলের লোকটাকে আগে প্রেফারেন্স দেবে, কিন্তু সেটা তারা করবে না। তারা কিন্তু এক্ষেত্রে বাইরের পেশেন্টটাকে করবে। এই সমস্ত ডিসক্রিপেন্সিসগুলো বা এই সমস্ত অসঙ্গতিগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং সেখানে বলা হচ্ছে যে তুমি পেশেন্টকে কখনোই ফেরত দিতে পারবে না। আগাম 24 ঘন্টার মধ্যে তুমি সাথে সাথে পেশেন্টের সমস্ত ডিটেলস আমাদের জানাবে। আমরা তার পরের 24 ঘন্টার মধ্যে যদি উত্তর না দিই, তাহলে এটা ডিমড ফিট বলে মনে করবে যে এই পেশেন্টটা চলবে ওখানে চিকিৎসা, এবং সেই চিকিৎসাটা রেলই দেবে পয়সাটা। যদি পরবর্তী আগাম 24 ঘন্টার মধ্যে না দিই, আর কোনো পেশেন্ট যদি কন্টিনিউড হয়, তখন টাইম টু টাইম তুমি কিন্তু অডিট করবে, পেশেন্টটার সম্বন্ধে আমাদেরকে অবহিত করবে। এটা বলা আছে তো, কিন্তু এসব কিছু হয় না। তার কারণ বহু ক্ষেত্রেই রিফিউজাল হয়ে যায়।
বহু ক্ষেত্রে হ্যাঁ ভর্তি করছি, এবং কোনো ক্ষেত্রে বলেছে পেশেন্ট বা পেশেন্ট পার্টিকে ইনসিস্ট করা যাবে না যে তুমি রেফারেলটা জোগাড় করে আনো। এটাও কিন্তু ভুল। 100টার মধ্যে 80টা কেস দেখেছি যে পেশেন্ট বা পেশেন্ট পার্টিকে বলা হয় আপনি কিন্তু আপনার অফিস থেকে রেফারেলটা করিয়ে আনবেন। আমার স্ত্রী জীবনে আমার অফিসে যায়নি, আমার ছেলে এখানেও থাকে না, সে আমার হয়ে একটা পাড়ার ভুলুদা গেল, কোথায় যাবে, কোথায় গিয়ে সে কি ঘুরবে আর কোথায় সে রেফারেলটা নিয়ে আসবে? এই সমস্ত কাজগুলো ওরা করে। এটার পেছনে কি ওরাই দায়ী না রেল প্রশাসন কিছুটা দায়ী? এইগুলো খোঁজ করতে হবে আমাদের। এই অসুখগুলো, এই জায়গাগুলো যদি না খোঁজ করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা এই অসুখটা বার করতে পারবো না। এবং না বার করলে আমরা কি বলবো যে এই জায়গায় ইমপ্রুভমেন্ট করো, এই জায়গায় ডেভেলপ করো, এটা আমরা বুঝতে পারবো না। তবে এটুকু বুঝতে পেরেছি, রেলওয়ে বোর্ডের অর্ডার যাই হোক না কেন, জোনাল রেলওয়েগুলো সচরাচর সেই পেশেন্টগুলোকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাপ্রুভাল দেয় না। 1 সপ্তাহ আগেকার একটা কেস বলছি, এক ভদ্রলোক, তিনি সাউথ ইস্টার্ন রেলের, বয়স্ক, 82 বছর বয়স, তার ফিমার ফ্র্যাকচার হয়েছে, কোমর ভেঙে গেছে। সেই অবস্থায় সে মেডিকাতে গেছে। প্রথমত মেডিকা বলল 20,000 টাকা জমা করুন। সে জমা করে দিয়েছে, কারণ তার কাছে ওসব কোয়ারি টোয়ারির সময় নেই। 20,000 টাকা সে জমা করে দিয়েছে। জমা করিয়ে দেবার পর সে তখন বলেছে আপনারা কালকে অ্যাপ্রুভালটা নিয়ে আসবেন। তখন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমাদের সুব্রতর সঙ্গে যোগাযোগ করেছে, সুব্রত আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমরা বেশ কিছু ডকুমেন্ট ওনাকে পাস করলাম অনলাইনে। সেই ডকুমেন্টগুলো ওরা শো করলো, পেশেন্ট পার্টি শো করার পরে তখন ওদের টনক নড়লো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অ্যাপ্রুভালটা আমরাই নেবো, আপনাদের চিন্তা করতে হবে না। তার 2 দিন বাদে অ্যাপ্রুভাল এলো না। রেল বলল আমরা এই পেশেন্টকে অ্যাপ্রুভাল দিচ্ছি না, তবে এতদিন পর্যন্ত যা চিকিৎসা করেছো এই 2 দিনের চিকিৎসার পয়সাটা আমরা দিয়ে দেবো, সেটা CGHS রেটেই দেবো। এরপরে দেখা গেল যে সেই ভদ্রলোককে কোথায় যাবে, তখন ওরা একটা অফার করলো, আপনি এখন থেকে CGHS রেটটাই দিন না আমাদেরকে, তাহলে এখানেই তো চিকিৎসাটা হয়ে যাবে। হ্যাঁ, এলো না, বললো যে আমাদের হাওড়া অর্থোপেডিক আছে, ওখানে চলে যান, আপনি হাওড়া অর্থোপেডিকে যান। কিন্তু তার বাড়িটা ঠিক মুকুন্দপুরে, সে গেছে মেডিকাতে, মুকুন্দপুরের কাছে, তাকে হাওড়া অর্থোপেডিকে পাঠিয়ে দেওয়া হলো। ভদ্রলোক হাওড়া অর্থোপেডিকে গেলেন, কারণ ভদ্রলোকের পক্ষে ওনার আর্থিক সঙ্গতি অতটুকুও ছিল না যে CGHS রেটে উনি দেবেন। উনি হাওড়া অর্থোপেডিক না, ওনাকে পাঠিয়ে দেওয়া হলো BR সিংয়ে। BR সিংয়ে আপনারা পাঠিয়ে দিন। BR সিং ওনাকে হাওড়া অর্থোপেডিকে পাঠালো। আপনি ভাবুন যে এইরকম একটা পেশেন্টকে, ফিমার ফ্র্যাকচারের একটা পেশেন্টকে যদি এইরকম হয়রানি হতে হয়, আমার তো মনে হচ্ছে এই ভদ্রলোকে বেড স্টোর হয়ে গিয়ে ভদ্রলোক মরে যাবেন। এখনো মারা যাননি বা বলা উচিত না, কিন্তু এইগুলোই ঘটে, এইগুলোই ঘটে। তাহলে এখানে তার মানে তার অ্যাপ্রুভালটা তাকে নিয়ে আনার জন্য প্রথমত চাপ দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে রেল অ্যাপ্রুভাল দিল না কেন? রেল বলল আমাদের তো হাওড়া অর্থোপেডিক আছে। এবার দেখুন হাওড়া অর্থোপেডিক কিন্তু ডিসম্যান্টেল হয়ে গেছে, ওটা ভাঙাচোরা হচ্ছে। হাওড়া অর্থোপেডিক খুব সম্ভবত তপন সিংহ হসপিটাল টালিগঞ্জে শিফটেড হবে, খুব সম্ভবত। তাহলে এই যখন একটা অবস্থা, এটা কি অ্যাডমিনিস্ট্রেশন জানতো না এরকমভাবে হয়রানি করা হচ্ছে তার পয়সা নেই বলে? বুঝতে পেরেছেন? কাজে এইগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাপ্রুভালের ক্ষেত্রে লোকাল বা জোনাল রেলওয়ে বা প্রোডাকশন ইউনিটের অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু কতটা টালবাহানা করছে। এটা কি বাজেটারি প্রভিশন নেই বলে, নাকি বাজেটারি প্রভিশন এক্সস্টেড হয়ে যাচ্ছে বলে? এইগুলো আমাদের খোঁজ করতে হবে, এইগুলোই আমাদের খোঁজ করতে হবে। আরেকটা জায়গায় লেখা আছে যে এগ্রিমেন্টে লেখা আছে যে এক তো তুমি ফেরত পাঠাতে পারবে না, 2 হচ্ছে কোনোভাবে অ্যাপ্রুভালের জন্য চাপ দিতে পারবে না, 3 হচ্ছে কোনোভাবে তার কাছ থেকে পয়সা নিতে পারবে না। কিন্তু ডিসান পয়সা নিয়ে নিল, ডিসান পয়সাটা ফেরত দিয়েছে, পয়সাটা পেশেন্টকে ছাড়ার সময় ফেরত দিয়েছি 20,000 টাকা, কিন্তু নিল কেন? তার মানে দেখুন, এটা যদি আপনারা দেখেন, রেল কিন্তু এই সমস্ত হসপিটালগুলো কিন্তু
সিজিএইচএস রেটটা আমাদের থেকেও নেবে আর রেলের থেকেও নেবে। আমরা যদি ক্যাশলেস করি সেই টাকাটা রেল সিজিএইচএস রেটে দেবে। আর আমরা যদি ক্যাশলেসের মধ্যে আওতায় না পড়ি, যদি আমার উমিদের জন্য আমি সিজিএইচএস এর রেটটা এন্টারটেইন হই, তাহলে সেই টাকাটাই আমার কাছ থেকে নেবে। সেটা তার কাছে অনেক ইজি, রাদার দ্যান টেকিং মানি ফ্রম অ্যান্ড ক্লেমিং মানি ফ্রম রেলওয়েজ। বুঝতে পেরেছেন? তার কারণটা কি? রেলকে আবার সেই 3 মাস পরে ওই সব চিঠি চাপাটি এইসব করতে হবে। এই ঝামেলায় ওরা যেতে চায় না বলে ওরা বলে অ্যাপ্রুভালটা নিয়ে আসুন। ওরা খুব ভালো করে জানে অ্যাপ্রুভালে এত সহজে এরা আনতে পারবে না, এক। আর এরা সচরাচর এখান থেকে নড়বেও না, আমার ওপরেই থাকবে, তাহলে আমি চিকিৎসাটা করবো। আর অর্থাৎ টাকাটা একই থাকছে, টাকাটা একই থাকছে বলে ওরা কখনোই এরকম করছে। তার মানে কি? কিন্তু অ্যাপ্রুভাল দিল না যে রেল প্রশাসন থেকে, এটাও কিন্তু ওরা জানে। এই যে না দেওয়ার পেছনের কারণটা কি? এখান থেকে কে কায়দাটা করছে যে এই পেশেন্টকে অ্যাপ্রুভাল দিল না, এখন এই পেশেন্টকে, হ্যাঁ প্রশ্নগুলো পরে করবে, রেখে দাও। এই পেশেন্টগুলোকে অ্যাপ্রুভাল দিল না, এই কায়দাটা কেন করছে? রেল বলবে কোথায়? যে রেলের তো ইনফ্রাস্ট্রাকচার আছে, রেলের তো হাওড়া অর্থোপেডিক আছে, রেলের জন্য সে তো আসতে বাধ্য বিআরসিংয়ে। সে কেন প্রথমে বিআরসিং আসেনি? বাহ, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে থাকে মুকুন্দপুরে, সে কেন প্রথমে বিআরসিং আসবে? আর তাহলে তুমি টাই আপ করে এত কিছু করেছো, এসব তো এই কথা বলা নেই যে তোমার বাড়ির কাছাকাছি কোনো হসপিটাল থাকলে যেটা সঙ্গে টাই আপ করা আছে সেসব হসপিটালেই তুমি আসতে পারবে। এরকম নানান ধরনের অসঙ্গতির জন্য আমাদের কিন্তু ভালো করে ফ্যাক্ট ফাইন্ডিং করতে হবে। তার প্রথম পার্টটা আমরা করেছি। এবার প্রথম পার্টটা আমরা কি পেলাম সেটা নিয়ে বলার আগে আমি একটু জিরিয়ে নিচ্ছি। অশোকদা অন্তত আমাদের ভেতরে যে পারসেপশনগুলো থাকে সেই পারসেপশন নিয়ে 2-4টে কথা বলবো। অশোকদা একটু হাসপাতাল সম্বন্ধে বা চিকিৎসা সম্বন্ধে যে পারসেপশনগুলো থাকে সেটা নিয়ে অশোকদা ভেবেছে 2-4 কথা।